ওয়েলকাম। বাংলাদেশ সরকারের প্রশাসনিক শৃঙ্খলা নিশ্চিতকরণ ও সুশাসন প্রতিষ্ঠায় সরকারি কর্মচারীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের বিধান রয়েছে। সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা 2018 অনুযায়ী এ ধরনের ব্যবস্থা গ্রহণ করা যায়। উল্লিখিত বিধিমালার বিধি 3 অনুযায়ী 5টি কারণে সরকারি কর্মচারীকে শাস্তি প্রদান করা যাবে। সেগুলি হল অদক্ষতা, অসদাচরণ, পলায়ন, দুর্নীতি ও নাশকতামূলক কার্যক্রম। বিধি 4 উপবিধি 1 অনুযায়ী সরকারি কর্মচারীদের বিরুদ্ধে 2 প্রকার দণ্ড আরোপ করা যাবে। সেগুলি হল লঘুদণ্ড ও গুরুদণ্ড। বিধি 4 উপবিধি 2 অনুযায়ী লঘুদণ্ড 4 প্রকার। সেগুলি হল তিরস্কার, নির্দিষ্ট মেয়াদের জন্য পদোন্নতি বা বেতন বৃদ্ধি স্থগিতকরণ, সরকারের আর্থিক ক্ষতির সম্পূর্ণ বা আংশিক বেতন বা আনুতোষিক হতে আদায়, এবং বেতন গ্রেডের নিম্নধাপে অবনমিতকরণ। বিধি 4 উপবিধি 3 অনুযায়ী গুরুদণ্ড 4 প্রকার। সেগুলি হল নিম্নপদ বা নিম্ন বেতন গ্রেডে অবনমিতকরণ, বাধ্যতামূলক অবসর প্রদান, চাকুরি হতে অপসারণ এবং চাকুরি হতে বরখাস্তকরণ। চাকুরি হতে অপসারণ ও চাকুরি হতে বরখাস্তকরণ এ গুরুদণ্ডের মধ্যে তফাৎ কি? এ দুটির মধ্যে তফাৎ হল, চাকুরি হতে অপসারণ দণ্ড আরোপ করা হলে তিনি সরকারের অধীন বা কোনো আইনের দ্বারা বা আইনের অধীন প্রতিষ্ঠিত কোনো সংবিধিবদ্ধ সংস্থার চাকুরিতে নিয়োগ লাভের অযোগ্য হবেন না, কিন্তু বরখাস্ত দণ্ড আরোপ করা হলে তিনি ওই সকল প্রতিষ্ঠানে নিয়োগ লাভের অযোগ্য হবেন। বিধি 4 উপবিধি 5 এ অপরাধ ও তার দণ্ড সম্পর্কে উল্লেখ করা হয়েছে। অদক্ষতার জন্য তিরস্কার এবং চাকুরি হতে বরখাস্ত ছাড়া যে কোনো দণ্ড, অসদাচরণ এর জন্য যে কোনো দণ্ড, পলায়নের জন্য তিরস্কার ছাড়া যে কোনো দণ্ড এবং দুর্নীতির জন্য যে কোনো দণ্ড আরোপ করা যাবে। তবে দুর্নীতির অপরাধ পুনরাবৃত্তির ক্ষেত্রে নিম্নপদ বা নিম্ন বেতন গ্রেডে অবনমিতকরণ ছাড়া যে কোনো গুরুদণ্ড আরোপ করতে হবে। নাশকতামূলক কার্যকলাপের ক্ষেত্রে নিম্নপদ বা নিম্ন বেতন গ্রেডে অবনমিতকরণ ছাড়া যে কোনো গুরুদণ্ড আরোপ করা যাবে। কোনো সরকারি কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার কার্যক্রম সূচনা করা হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি অভিমত পোষণ করেন যে অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তকে তিরস্কার দণ্ড অপেক্ষা কঠোরতর কোনো লঘুদণ্ড প্রদান করা হবে, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিধি 6 পদ্ধতি অনুসরণ করে কার্যক্রম গ্রহণ করবে। এটি পরবর্তী ফ্লোচার্টে ব্যাখ্যা করা হল। এই ফ্লোচার্টে বিধি 6 অনুযায়ী বিভাগীয় মামলায় লঘুদণ্ড আরোপের প্রক্রিয়া শুরু হতে শেষ পর্যন্ত বর্ণনা করা হয়েছে। বিভাগীয় মামলা রুজু হওয়ার পর অভিযুক্তকে অভিযোগসমূহ অর্থাৎ অভিযোগ বিবরণী ও অভিযোগনামা লিখিতভাবে অবহিত করতে হবে এবং তা প্রাপ্তির 10 দিনের মধ্যে কৈফিয়ত প্রদান এবং ব্যক্তিগত শুনানির ইচ্ছা পোষণ করেন কিনা তা জানানোর জন্য নির্দেশ প্রদান করতে হবে। তবে সময়সীমা উত্তীর্ণ হওয়ার পূর্বে অভিযুক্ত ব্যক্তি আবেদন করলে অতিরিক্ত 7 দিন সময় বৃদ্ধি করতে পারবে। অভিযুক্ত ব্যক্তি জবাব প্রদান করে দোষ স্বীকার করলে যে কোনো লঘুদণ্ড প্রদান করা যাবে, আর দোষ স্বীকার না করলে যে কোনো লঘুদণ্ড আরোপ করা যাবে বা তদন্ত কর্মকর্তা নিয়োগ করা যাবে। অভিযুক্ত কর্মকর্তা জবাব দাখিল না করলেও যে কোনো লঘুদণ্ড আরোপ করা যাবে বা তদন্ত কর্মকর্তা নিয়োগ করা যাবে। তদন্ত কর্মকর্তার তদন্ত প্রতিবেদন প্রাপ্তির পর অব্যাহতি প্রদান করা যাবে বা যে কোনো লঘুদণ্ড আরোপ করা যাবে। কর্তৃপক্ষ প্রয়োজন মনে করলে পুনঃতদন্ত করতে পারবে এবং পুনঃতদন্তের ভিত্তিতে অব্যাহতি প্রদান করা যাবে বা যে কোনো লঘুদণ্ড আরোপ করা যাবে। বিভাগীয় মামলায় অভিযোগ বিবরণী ও অভিযোগনামা 2টি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। এ দুটির মধ্যে পার্থক্য কি? অভিযোগ বিবরণী হল প্রাথমিক নথি যেখানে অভিযুক্ত কর্মচারীর বিরুদ্ধে কি কি অভিযোগ আছে এবং তিনি কোন কোন আইন বা বিধি লঙ্ঘন করেছেন তার বিবরণ থাকে। এটি প্রাথমিক তদন্ত বা অনুসন্ধানের ফল। মূলত এটি তদন্তের ভিত্তিতে তৈরি হয় এবং শৃঙ্খলাভঙ্গ বা অসদাচরণের সুনির্দিষ্ট বর্ণনা থাকে। অভিযোগ বিবরণীর ভিত্তিতে অভিযোগনামা প্রস্তুত হয়। এটি আনুষ্ঠানিকভাবে অভিযুক্তকে জানানো হয় তার বিরুদ্ধে কোন কোন বিষয়ে শাস্তিমূলক বিচার চলবে এবং কোন কোন বিধি প্রযোজ্য হবে। তার কাছে ব্যাখ্যা চাওয়া হয় এবং ব্যক্তিগত শুনানি চান কিনা তা জানানোর কথাও উল্লেখ থাকে। এটি দিয়ে কার্যত বিভাগীয় মামলার বিচার প্রক্রিয়া শুরু হয়। কোনো সরকারি কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার কার্যক্রম সূচনা করা হলে সংশ্লিষ্ট নিয়োগকারী কর্তৃপক্ষ বা নিয়োগকারী কর্তৃপক্ষ হতে ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ যদি অভিমত পোষণ করেন যে অভিযোগ প্রমাণিত হলে গুরুদণ্ড প্রদান করা হবে, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিধি 7 অনুযায়ী গুরুদণ্ড প্রদানের কার্যক্রম গ্রহণ করবে। এই ফ্লোচার্টে বিধি 7 অনুযায়ী বিভাগীয় মামলায় গুরুদণ্ড আরোপের প্রক্রিয়া শুরু হতে শেষ পর্যন্ত বর্ণনা করা হয়েছে।
বিভাগীয় মামলা রুজু হওয়ার পর অভিযুক্তকে অভিযোগসমূহ অর্থাৎ অভিযোগ বিবরণী ও অভিযোগনামা লিখিতভাবে অবহিত করে তা প্রাপ্তির 10 দিনের মধ্যে কৈফিয়ত প্রদান এবং ব্যক্তিগত শুনানির ইচ্ছা পোষণ করেন কিনা তা জানানোর জন্য নির্দেশ প্রদান করতে হবে। তবে সময়সীমা উত্তীর্ণ হওয়ার পূর্বে অভিযুক্ত ব্যক্তি আবেদন করলে অতিরিক্ত 10 দিন সময় বৃদ্ধি করতে পারবে। অভিযুক্ত ব্যক্তি জবাব প্রদান করলে শুনানি গ্রহণ ও কাগজপত্র পর্যালোচনার পর কার্যধারাটির উপযুক্ত ভিত্তি না থাকলে তা প্রত্যাহার করে নিষ্পত্তি করবে। অভিযুক্ত ব্যক্তি শর্তহীনভাবে সকল অভিযোগ স্বীকার করলে কর্তৃপক্ষ অপরাধ বিবেচনায় লঘুদণ্ড আরোপ করতে পারবে। অথবা অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কার্যধারাটি প্রাসঙ্গিক কিন্তু অভিযোগ প্রমাণিত হলে লঘুদণ্ড আরোপযোগ্য মনে করলে কর্তৃপক্ষ ব্যক্তিগত শুনানি প্রদান করে লঘুদণ্ড প্রদান করতে পারবে অথবা লঘুদণ্ড আরোপের জন্য বিধি 6 অনুযায়ী তদন্ত কর্মকর্তা নিয়োগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আনীত কার্যধারাটির পর্যাপ্ত ভিত্তি থাকলে এবং অভিযোগ প্রমাণিত হলে গুরুদণ্ড আরোপ হবে মনে করলে অভিযুক্ত ব্যক্তির পদমর্যাদার নিম্নে নয় এমন একজন তদন্ত কর্মকর্তা বা 3 জন কর্মকর্তার সমন্বয়ে একটি তদন্ত বোর্ড গঠন করবে। অভিযুক্ত ব্যক্তি যদি নির্ধারিত সময়ের মধ্যে অভিযোগ সম্পর্কে কোনো লিখিত বক্তব্য দাখিল না করেন তাহলে নির্ধারিত সময় শেষ হবার তারিখ হতে 10 কার্যদিবসের মধ্যে কর্তৃপক্ষ অভিযুক্ত ব্যক্তির পদমর্যাদার নিম্নে নয় এমন একজন তদন্ত কর্মকর্তা বা 3 জন কর্মকর্তার সমন্বয়ে একটি তদন্ত বোর্ড গঠন করবে। তদন্ত প্রতিবেদন প্রাপ্তির পর কর্তৃপক্ষ প্রয়োজন মনে করলে কারণ উল্লেখপূর্বক পুনঃতদন্ত করতে পারবে। তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া না গেলে কর্তৃপক্ষ অব্যাহতি দিতে পারবে অথবা সত্যতা থাকলে লঘুদণ্ডে আরোপ করতে পারবে। তদন্ত প্রতিবেদন বা পুনঃতদন্ত প্রতিবেদন প্রাপ্তির পর কর্তৃপক্ষ তা বিবেচনা করে অভিযোগ বিষয়ে গৃহীত সিদ্ধান্ত তদন্ত প্রতিবেদনের কপিসহ অভিযুক্ত ব্যক্তিকে অবহিত করবে। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে গুরুদণ্ড আরোপের সিদ্ধান্ত হলে প্রস্তাবিত দণ্ড কেন আরোপ করা হবে না সে সম্পর্কে অভিযুক্ত ব্যক্তিকে 7 কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নির্দেশনা প্রদান করবে। জবাব সন্তোষজনক হলে লঘুদণ্ড প্রদান করতে পারবে। জবাব সন্তোষজনক না হলে গুরুদণ্ড প্রদান করতে পারবে। গুরুদণ্ড প্রদানের জন্য যে সকল ক্ষেত্রে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সাথে পরামর্শ করা প্রয়োজন সেক্ষেত্রে অভিযোগ বিবরণীসহ অভিযোগনামা, অভিযুক্ত ব্যক্তি কর্তৃক পেশকৃত অভিযোগনামার জবাব, সাক্ষীদের জবানবন্দি, তদন্তকালীন দৈনন্দিন রেকর্ড এবং সংশ্লিষ্ট সকল কাগজপত্র ও তদন্ত প্রতিবেদন, দ্বিতীয় শোকজ নোটিশ ও তার জবাবসহ কমিশনের নিকট প্রেরণ করতে হবে। কমিশনের মতামত প্রাপ্তির পর চূড়ান্ত আদেশের প্রজ্ঞাপন জারি করতে হবে। তবে ক্যাডার সার্ভিসের ক্ষেত্রে মহামান্য রাষ্ট্রপতির অনুমতি গ্রহণ করতে হবে। এই বিধিমালার বিধি 5, 6 বা 7 এর অধীন অভিযুক্ত ব্যক্তির বরাবরে নোটিশ জারি করতে হবে। নোটিশ জারির পদ্ধতি সম্পর্কে বিধি 8 এ আলোকপাত করা হয়েছে। নোটিশ জারির ক্ষেত্রে অভিযুক্তের বর্তমান বা স্থায়ী ঠিকানায় দেওয়ানি কার্যবিধি 1908 এর আদেশ 5 এর বিধি 1 হতে 30 অনুসরণ করে জারি করা হলে অথবা অভিযুক্তের ইমেল ঠিকানায় নোটিশ প্রেরণ করা হলে তা যথাযথভাবে জারি হয়েছে বলে গণ্য হবে। বিধি 6 এবং 7 এর বিধানাবলী কোনো কিছুই দুটি ক্ষেত্রে প্রযোজ্য হবে না। 1. যে ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তি তার আচরণের জন্য ফৌজদারি অপরাধে সাজা প্রাপ্তির কারণে চাকুরি হতে বরখাস্ত বা চাকুরি হতে অপসারিত অথবা পদাবন্তী হন। 2. যে ক্ষেত্রে অভিযুক্তকে চাকুরি হতে বরখাস্ত অথবা চাকুরি হতে অপসারিত অথবা পদাবন্বিত করার জন্য উপযুক্ত কর্তৃপক্ষ এই মর্মে সন্তুষ্ট হয় যে অভিযুক্ত ব্যক্তিকে কারণ দর্শানোর সুযোগ প্রদান যুক্তিযুক্তভাবে বাস্তবসম্মত নয় এবং কর্তৃপক্ষ এর সপক্ষে কারণ লিপিবদ্ধ করে। যদি কোনো সরকারি কর্মচারীর বিরুদ্ধে মানসিক বা শারীরিক অক্ষমতার কারণে বিভাগীয় কার্যধারা শুরু করার প্রস্তাব করা হয় তবে কর্তৃপক্ষ যে কোনো পর্যায়ে তাকে মেডিকেল বোর্ড বা সিভিল সার্জনের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দিতে পারবেন। পরীক্ষার প্রতিবেদন বিভাগীয় কার্যধারার অংশ হিসেবে গণ্য হবে। অভিযুক্ত কর্মচারী স্বাস্থ্য পরীক্ষায় হাজির হতে অস্বীকৃতি জানালে ধরে নেওয়া হবে যে পরীক্ষার ফলাফল তার পক্ষে আসবে না। আজকের আলোচনায় সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা 2018 অনুযায়ী লঘুদণ্ড ও গুরুদণ্ড আরোপের প্রক্রিয়া তুলে ধরা হয়েছে। আমাদের সকলের উচিত এই বিধিমালার নিয়মকানুন ভালোভাবে জানা এবং কর্মক্ষেত্রে প্রয়োগ করা। তাহলেই আমরা একটি সুশৃঙ্খল, দক্ষ এবং জনগণের প্রতি দায়বদ্ধ প্রশাসন গড়ে তুলতে পারব। ধন্যবাদ।